আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। তো ভাইয়া আর দেরি নয়, ঝটপট আজকে আমরা চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা যেটা শেখার চেষ্টা করব তা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকের ভিডিওতে আমরা যা শিখব, আজকের ভিডিওতে প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ টু জেড একবারে যা আছে এই টেন্সের ভিতরে সম্পূর্ণ আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে আমরা এই টেন্সের কিছু এক্সাম্পল দেখব এবং এই টেন্সে কথা বলার জন্য কিছু আমরা আইডিয়া নিব। এর মাধ্যমে এই আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা এই বিষয়গুলো জানব। তো চলো ভাই, প্রথমে আমাদের ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওতে যাওয়ার পূর্বে আমি কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো এরকম যে ভিডিওটা শিখতে হলে প্রথমে তোমাকে যেটা জানতে হবে ভাইয়া, প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হলো এক নম্বর হলো নাম্বার, পার্সন। দুই নম্বর সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে। তো আমি আশা করি তোমরা এই বিষয়গুলো জানো, কিন্তু তারপর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে একবার টেন্সের প্রথমে শুরু, তো আমরা একবার বেসিক থেকে শুরু করব। তো এই সকল বিষয়গুলো নিয়ে বেসিক সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে এই প্লেলিস্টের একবারে প্রথমে, তো তোমরা সেখান থেকে সেটা দেখে আসতে পারো। আর আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে সেই বিষয়টা একটু বলি। পার্সন, প্রথমে নাম্বার বলি। নাম্বার হলো দুই প্রকার। নাম্বার মানে সংখ্যা, সংখ্যা দুই প্রকার, একটা হলো সিঙ্গুলার নাম্বার, একটা হলো প্লুরাল নাম্বার। একটা কি, একটা হলো সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। যেটা দ্বারা এক বচন বোঝায় সেটা হলো সিঙ্গুলার নাম্বার, যেটা দ্বারা বহু বচন বোঝায় সেটা হলো সেটা হলো প্লুরাল নাম্বার। যেমন এই মার্কারটা, এটা দ্বারা একটা বোঝাচ্ছে, এ মার্কার, এটা হলো সিঙ্গুলার। এখন আমার কাছে যদি আমি কিছু কলম নিয়ে আসি, কলমগুলো মার্কার, এটা হলো একটা, কলমগুলো এটা হলো অনেক, তাই এটা হলো প্লুরাল। তো তোমাদের যাদের এই বেসিক জিনিসগুলো জানা আছে তোমরা 2 মিনিট স্কিপ করে যেতে পারো, আর যাদের জানা নেই তাদের জন্য আমি কন্টিনিউ করছি, যাদের জানা নেই তাদের জন্য একটু বলে যাই। তো সিঙ্গুলার নাম্বার গেল, প্লুরাল নাম্বার। তারা হলো অনেকজনকে বোঝাচ্ছে, তাই সেটা হলো প্লুরাল। সে একজনকে বোঝাচ্ছে, তাই সেটা হলো সিঙ্গুলার। এবার হচ্ছে পার্সন হলো 3 প্রকার। পার্সন মানে হচ্ছে ব্যক্তি। পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি এবং আমরার মধ্যে যেগুলো বোঝায় সেগুলো হলো ফার্স্ট পার্সন। তুমি এবং তোমরা বোঝালে সেকেন্ড পার্সন, এবং আমি তুমি বাদে যা আছে সব হলো থার্ড পার্সন। নাম্বার গেল, পার্সন গেল। ওকে, এবার আমরা বসবো হচ্ছে বাক্যের মধ্যে কিছু অংশ থাকে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে। আমি একটু দ্রুত এই বিষয়গুলো বলছি, তোমরা একটু ধৈর্য ধরে এই বিষয়গুলো দেখবে, আর যাদের জানা আছে তারা স্কিপ করে যেতে পারো। তো সাবজেক্ট হলো কর্তা। প্রথমে ভার্ব বলি, তাহলে সাবজেক্ট জানতে একটু সুবিধা হবে। ভার্ব, একটা বাক্যের মধ্যে যে শব্দটি দ্বারা কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। যেমন আমি ফুটবল খেলি, এখানে খেলা দ্বারা কাজ করা বোঝাচ্ছে না, তাহলে এখানে খেলা হলো ভার্ব। তাহলে খেলাকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা পাবো হচ্ছে সাবজেক্ট। কে খেলে, আমি খেলি, তাহলে সেটা এই বাক্যের সাবজেক্ট হলো আমি। আর যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাবো। কি খেলি, ফুটবল, তাহলে ফুটবল হলো অবজেক্ট। আবার আরেকটা বাক্য বলি, আমি ভাত খাই, এখানে খাওয়া হচ্ছে ক্রিয়া, মানে কাজ করা। আর ক্রিয়াকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি, কে খাই, আমি খাই। যদি হয় সে খায়, তারা খায়, করিম খায়, তাহলে করিম। মিলি ভাত খাই, কে ভাত খাই, মিলি হলো সাবজেক্ট। কি খাই, ভাত খাই, ভাত হলো অবজেক্ট। বোঝা গেল ভাইয়া সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব সম্পর্কে একবারে ফুল ক্লিয়ার কাট ইনশাল্লাহ একটা আইডিয়া পাইছি আশা করছি। তো এবার আমরা মূল ভিডিওতে যেতে পারি। তো মূল ভিডিওতে চলে আসা যাক। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা বর্তমান অভ্যাস বোঝাবে। কি ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা বর্তমান অভ্যাস বোঝাবে বা চিরন্তন সত্য বোঝাবে। কেমন, যেমন আমি স্কুলে যাই, এটা আমার বর্তমান অভ্যাস। এই সকল বিষয়গুলো, যেমন সূর্য পশ্চিম দিকে ওঠে, আমি একজন ছাত্র, এগুলো হলো চিরন্তন সত্য এবং বর্তমান অভ্যাস, তাই এটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় চেনার উপায়, এই যে বাংলা ক্রিয়ার শেষে হর্ষে উঞ্চ দন্তের ন, র, এ, ও ইত্যাদি থাকে। এক কথাতে কি, স থাকবে না, ল থাকবে না, ব থাকবে না, স, ল, ব থাকবে না। তো বাংলা ক্রিয়া আমি আগেই বলেছি যে শব্দটি দ্বারা কাজ করা বোঝাবে সেটা হচ্ছে বাংলা ক্রিয়া। আর সেই ক্রিয়ার শেষে যখন আমরা এই বিষয়গুলো দেখব, মানে স, ল, ব পাবো না, তখন আমরা সেটাকে বুঝে নেব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি এখানে দেখাই, যেমন এই যে এখানে দেখো, এই যে আমি বাড়ি যাব, এখানে কাজ কোনটা, এই যে এই বাক্যটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি কাজ হচ্ছে যাওয়া, যাব। এই যাওয়াটা হলো কাজ। এই যাবর লাস্টের শব্দটা কি আছে, আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, চিকন কিছু দিয়ে দেখাই, তাহলে সুবিধা হবে বুঝতে। এই যে এই যাব কাজ, কাজের লাস্টের অক্ষরটি হচ্ছে ব। আমি কি বলেছি, আমি এটা এভাবে রাখি, আমি রুলসে বলেছি স, ল, ব থাকবে না, আর এখানে কি আছে, ব আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না। ওকে, তারপরে আমি ভাত
খাই, এখানে লাস্টে স, ল অথবা বয়ের কোনোটি নেই, হর্ষই আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি ভাত খেয়েছি, এ সি, এখানে দেখো আমি কি বলছি, স ল ব থাকবে না, কিন্তু এই বাক্যটিতে খাওয়া, এই খাওয়া এখানে কিন্তু স আছে, কিন্তু তুমি যদি উচ্চারণ করতে যাও এসি, এ সি হর্ষই, লাস্টে কিন্তু হিস্ট্রির কারণে হর্ষইয়ের উচ্চারণ চলে আসছে, বুঝতে পারছো কি? খেয়েছি, তাহলে এটাও বর্তমান। আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, বা লাস্টে কিন্তু ল আছে, কিন্তু এটা আমার বর্তমান অভ্যাস বোঝাচ্ছে। আবার দেখো খেলি, লাস্টে কিন্তু হর্ষের উচ্চারণ চলে আসছে। বিষয়গুলো একটু কিরিবিরি পাকাবা না, মানে ন্যাচারালি বোঝার চেষ্টা করে, দেখবা বিষয়টা বুঝতে পারছো। আর যদি একটু সমস্যা হয় ভিডিওটি আবার পিছন থেকে দেখবা, বুঝে যাবে ইনশাল্লাহ। তো খেলি, এটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স। আমি ভাত খাবো, এই বিষয়টা তো আমি আগেই বলেছি, ব আছে, বয়উকার, তুমি ভাবছো ও তো আসছে, কিন্তু খাবো এটা তুমি এমনি বুঝতে পারছো। আমি ভাত খাবো, এটা কি বর্তমানের কোনো কথা? এটা তো অবশ্যই ভবিষ্যতের কথা, যে খাবো আমি ভবিষ্যতে, এটা তো বোঝা যাচ্ছে। এটা তাহলে ভবিষ্যৎ টেন্স হবে, মানে ভবিষ্যৎকাল হবে, মানে ফিউচার টেন্স হবে। আমি স্কুলে যাই, এটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স। তো এই হলো বিষয়। তো আশা করি বাংলায় চেনার উপায়টা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে আর বাংলা কীভাবে চিনবো, এই বিষয়টা একেবারে ক্লিয়ার ভাইয়া। এই বিষয়টা আশা করি একবারে ক্লিয়ার তোমাদের কাছে, এই বিষয়টি নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এবার হচ্ছে এই টেন্সের সাহায্যকারী ভার্ব। তো সাহায্যকারী ভার্ব কি, এগুলান সম্পর্কে আমি আগেই বলেছি যে এই সম্পূর্ণ টেন্স শিখতে হলে যা দরকার এগুলো সম্পর্কে আমি একটা বেসিক ভিডিও দিয়েছি, যেটা আমার এই প্লে লিস্টের একবারে ওপরে আছে, সেখান থেকে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো, দেখে নিলে ইনশাল্লাহ উপকার হবে। আর একটা জিনিস একটু অ্যাডজাস্ট করে নেবে, আমার আশেপাশে অনেক প্রচুর পরিমাণে নয়েজ আছে, কেউ দেখাও। এই যে টেন্সের সাহায্যকারী ভার্ব কি, সাহায্যকারী ভার্ব হলো ডু এবং ডাজ। সাহায্যকারী ভার্ব ডু ডাজ। তে একটা মূল বিষয় আছে এখানে, নোট হলো এই ডু ডাজ কিন্তু বাক্যের মধ্যে ব্যবহৃত হয় না। যদি সেন্টেন্সটি প্রশ্নবোধক অথবা না বোধক হয় তাহলে শুধু এই ডু ডাজ ব্যবহৃত হবে। থার্ড পারসন, আর কখন ডু হয় কখন ডাজ হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সেই টেন্সে সেটাতে হবে ডাজ ব্যবহার করবো। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, অন্য যা কিছু হয়, তাহলে আমরা ডু ব্যবহার করবো। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই বিষয়টা যদি না বুঝো তাহলে আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি পার্সন কাকে বলে, নাম্বার কত প্রকার। নাম্বার হলো সিঙ্গুলার, প্লুরাল। নাম্বার হলো দুই প্রকার আমি বলেছি, আর পার্সন হলো 3 প্রকার। আমি তুমির মধ্যে যেটা আছে সেটা হলো ফার্স্ট পারসন, আমি এবং আমরার মধ্যে যেটা আছে সেটা হলো ফার্স্ট পারসন, তুমি এবং তোমরার মধ্যে সেকেন্ড পারসন, আর এটা বাদে যা আছে সব হলো থার্ড পারসন। এখন আমি যদি বলি নাম্বার আমরা, তাহলে এখানে কয়জনকে বোঝাচ্ছে? আমরা বলতে অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে এটা প্লুরাল, এবং আমরা আমি এবং আমরার মধ্যে আছে, মানে আমাদেরকেই বোঝাচ্ছে, তাহলে এটা হলো ফার্স্ট পারসন, এটা হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। সে, এটা কি আমি কিংবা তুমি কাউকে বোঝাচ্ছে না, আমাকেও বোঝাচ্ছে না, তোমাকেও বোঝাচ্ছে না, এটা অন্য আরেকজনকে বোঝাচ্ছে। আমিও না, তুমিও না, অন্য একজন, সে আরেকজন, কিন্তু এটা সে দ্বারা একজনকে বোঝাচ্ছে, তাই এটা সিঙ্গুলার নাম্বার। তো এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাকে বলে, থার্ড পারসন প্লুরাল নাম্বার কাকে বলে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কাকে বলে, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কাকে বলে। তো গেল বিষয়টা। এবার আসা যাক এই টেন্সের মূল বিষয়, মানে মূল ভিত্তি, মানে কিভাবে আমরা এটা তৈরি করব। তো মূল স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে একটা নোট আছে, সেটা হলো ভার্বের মূল ফর্ম বসে। ভার্ব হলো 5টা ফর্মে থাকে, তোমরা জানো, কেউ বলে 3টা 5টা, যাই হোক। ভার্ব 1, ভার্ব 2 আর ভার্ব 3, তারপরে ভার্ব প্লাস এস বা ইএস, আর একটা হলো ভার্ব প্লাস আইএনজি, এই বিষয়গুলো। তো এগুলো কখন কি হয় এগুলো সম্পর্কেও কিন্তু ওই বেসিক ভিডিওতে তোমরা পেয়ে যাবে। যাতে আমি বারবার অনুরোধ করে বলছি ভাইয়া, যদি তোমরা ওই বেসিক ভিডিওটি না দেখে আসো তাহলে অবশ্যই বেসিক ভিডিওটি দেখবা। এই টেন্স সিরিজে তারাই রাজত্ব করবে যারা আমার এই প্লেলিস্টের প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি দেখবে, অর্থাৎ বেসিক এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা একটু ধৈর্য সহকারে দেখবে। এখন আমি একটু বেশি কথা বলে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, পরবর্তী ভিডিওগুলো থেকে আমি এত কথা বলবো না, সরাসরি আমি সংক্ষিপ্তে বলে চলে যাবো ইনশাল্লাহ। তো দেখো স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব 1 বসবে, তারপরে অবজেক্ট, তারপরে বাকি যা আছে তাই। তো সাবজেক্ট কাকে বলে আমি বোঝাইছি, তারপরে ভার্ব কাকে বলে সেটাও আমি বোঝাইছি, অবজেক্ট কাকে বলে সেটাও আমি বোঝাইছি। যেমন এখানে যদি আমি একটা বাক্য লিখি, মনে করো কি বাক্য লেখা যায়, আচ্ছা একটা ছোট্ট বাক্যই লিখি, আমি ভাত খাই, লিখলাম মনে করো। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তুমি বেছে বের করো দেখি।
এটা তোমাদের কাছে আমি কিন্তু বারবার বলেছি। তাহলে এখানে যেটা কাজটা হলো ভার্ব, কাজ হবে খাওয়া, তাহলে এটা হলো ভার্ব। তারপরে কি সাবজেক্ট কোনটা হবে, ভার্বকে আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাবো, কে খাই, আমি হলো তাহলে সাবজেক্ট, কি খাই ভাত হলো অবজেক্ট, ও বি জে। এটা একটু ঘিসিমিসি হয়ে গেল, আচ্ছা সমস্যা নাই, একটু বুঝলাম। আমি ভাত খাই, তাহলে খাওয়া হলো ভার্ব, আমি হলাম সাবজেক্ট, ভাত হলো অবজেক্ট। এবার যদি এই স্ট্রাকচার অনুযায়ী সাজাই তাহলে এটার ইংলিশে আমরা কীভাবে বলতে পারি, ইংলিশে আমরা বলতে পারি প্রথমে সাবজেক্ট বসাবো, তার মানে আয়ের ইংরেজি আমের ইংরেজি আই, তারপরে বসাবো হচ্ছে ভার্ব কী পাইছি খাওয়ার ইংরেজি ইট মানে খাওয়া, আর তারপরে কি বসাবো আমরা, তারপরে বসাবো হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কী পাইছি, অবজেক্ট হলো ভাত মানে আর রাইস। তারপরে যদি আরও কিছু থাকতো তাহলে আমরা সেটাও এখানে বসা দিতাম। একটু ঘিসিমিসি হয়ে গেল, আচ্ছা আমার কাছে আর পৃষ্ঠা নাই। আচ্ছা এই বিষয়টা আশা করি, এই বিষয়টা আমি যেটা বলেছি লেখা না বুঝতে পারলাম, মুখে মুখে যেটা বলছি এটা বুঝতে পারছো। তাহলে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে অবজেক্ট বসাবো। এই এতটুকু বিষয় যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ। আর টেন্সের সম্পূর্ণ সিরিজটা শেষ করা মানে গ্রামারের 60-70% তোমার শেষ হয়ে যাবে। তো আশা করি এতদূর বিষয়টুকু বোঝা একবারে কমপ্লিট ভাই। আর যদি না বুঝে থাকো ভিডিওটি প্রথম থেকে আবার এতদূর কিংবা যেখান থেকে বুঝতে সমস্যা হয় তুমি কেটে কেটে দেখতে পারো, একবারে বোঝা সম্ভব না, আবার সম্ভব না বললেও ভুল হবে। এবার আসা যাক, কিছু উদাহরণ দেখবো বলেছিলাম, এবার কিছু উদাহরণ দেখে নিই। কিছু উদাহরণ দেখে নিই। তো আমি ভাবছিলাম ভাইয়া মানে কম্পিউটার তোমাদের এই ভিডিওটি তৈরি করব, তো দেখা যাচ্ছে আমার কম্পিউটারে মানে প্রোগ্রামে আমি মাইক্রোফোন সেট করতে গেলে মানে মাইক্রোফোন ইয়ারফোনের ওই লাইনটায় যদি আমি ইয়ারফোন ঢোকাচ্ছি তো ওটা কানেক্ট লিখছে না, ওখানে সমস্যা আছে। তার জন্য ভিডিওটা এইভাবে দিলাম আমি হাতে কলমে লিখে। একটু অসুবিধা হলো তোমাদের, আমি যেগুলো দেখাচ্ছি সবগুলো তোমরা যেভাবে দেখাচ্ছি এইভাবেই নোটস করবে। নোটস করার ক্ষেত্রে একটা কথা বলি, এমনভাবে নোটস করবা যেন তুমি 1 বছর পর যদি নোটসের দিকে তাকাও তাহলে যেন তোমার মনে ভেসে ওঠে যে আমি কি কি বলেছিলাম, কিসের কারণে আমি ওই জিনিসটা লিখেছি, এইসব জিনিসগুলো যেন মনে ভেসে ওঠে। এইভাবে দেখবা নোটস করবা। যাই হোক, এক্সাম্পলের দিকে আসা যাক, উদাহরণের দিকে। আর আমার আশেপাশে তো নয়েজ আছেই বলছি। আমি ভাত খাই, এখানে প্রথমে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিহ্নিত করবো। এখানে হলে ভার্ব হলো খাওয়া ইট, ভার্বকে কে দ্বারা প্রশ্ন, কে খাই, আমি, কি খাই ভাত। আচ্ছা আমি একটু অন্য কালি দিই, তাহলে আমি হলো সাবজেক্ট, ভাত হলো অবজেক্ট পাইলাম, খাওয়া হলো ভার্ব। তাহলে প্রথমে কি আসবে, স্ট্রাকচারটা কি ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। তো কি প্রথমে আসবে সাবজেক্ট কি পাইলাম আমি, তাহলে আই, তারপরে খাওয়া ইট, তারপরে রাইস। আমি ফুটবল খেলি, ও আমরা ফুটবল খেলি। এখানে ভার্ব খেলা, ভার্ব কে খেলে, আমরা খেলি, সাবজেক্ট কি খেলি, ফুটবল, অবজেক্ট। তাহলে সাবজেক্ট উই প্লে ফুটবল, আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল এভরিডে। তোমরা ভাত খাও, ইউ ইট রাইস। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। করিম বই পড়ে, এইটা আমি লিখিনি, এইটা না লেখার পিছনেও কারণ আছে। ওই যে আমি বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ওই বিষয়টা এখানে আছে, করিম বই পড়ে। তাই এটার ইংলিশ কী হবে, KORIM, করিম, RED রিড বুক। তারপরে মিলি গান গাই, MILI মিলি সিং সং। আচ্ছা অত লিখছিনি। এইভাবে যখন তুমি করবা তখন টিচার সুন্দরভাবে লাল কালি দিয়ে বিষয়টা কেটে দিবে। হ্যাঁ আল্লাহ, আমি তো এত সুন্দর স্ট্রাকচারে বসাইলাম, তাহলে তুমি বলবা কিসের জন্য টিচার কাটলো, মার্ক কেন দিল না। তো বিষয়টা বোঝো। এখানে আমি কী বলেছিলাম, আগে এই বিষয়টা দেখো যে করিম এটা কোন পার্সন কোন নাম্বার তুমি চিহ্নিত করতে পারো নাকি দেখো। তো ভিডিওটি পোস্ট করে একবার চেষ্টা করো যে করিম কোন পার্সন কোন নাম্বার। করিম হলো আমিও না তুমিও না, অন্য আরেকজন ব্যক্তি, তাহলে এটা হলো থার্ড পারসন। করিম কয়জনকে বোঝাচ্ছে, অবশ্যই একজনকে, তাহলে সিঙ্গুলার নাম্বার। তাহলে রুলস অনুযায়ী কী ছিল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, যেটা আমরা একটু পরে দেখব। তার জন্য এটা এই হয়েছে, মাথায় কিরিবিরি পাকানো যাবে না কিন্তু, আমি একটু দেখাই মনে হয়। আচ্ছা যাই হোক, একটু না দেখানোই উচিত ছিল, একটু পরে দেখাবো আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আমি যাই, আই গো,
আমি যাই, এখানে কিন্তু অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে হবে সাবজেক্ট প্লাস ভার্ব। যাওয়া হলো ভার্ব, কে যায়, আমি যাই, সাবজেক্ট অবজেক্ট। তুমি যাও, ইউ গো। তারা যায়, দে গো। আমরা যাই, উই গো। ওকে, আশা করি এতদূর ক্লিয়ার। তারপরে এই যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এই বাক্য দুইটা আমরা দেখে আসছিলাম, তাই না? যে আমি বলছিলাম যে স্যার কেটে দেবে। দেখো, মিলি বই পড়ে, মিলি রিডস বুক। এইখানে বিষয়টা পার্থক্য কি? তাহলে প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিহ্নিত করতেই পারছি। এখন তাহলে আমি যাতে বসাই মিলি রিডস বুক, এখানে কি হয়েছে, মিলি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সাথে মানে ক্রিয়ার সাথে এস বাই এস যুক্ত হবে। তো দেখো এখানে রিড, আর এডি রিড, তার সাথে এই এসটা যুক্ত হয়েছে, কি হয়েছে, রিডস বুক। তারপরে করিম ফুটবল খেলে, করিম প্লেস ফুটবল, প্লেসের সাথে এস যুক্ত হয়েছে। সে বই পড়ে, হি রিডস বুক। সে গান গায়, সে যায়, শি গোজ। তখন বিষয় হলো কখন আমরা এস বসাবো, কখন ইএস বসাবো। মনে রাখবা, ভার্বের শেষের অক্ষরটি যদি ভাওয়াল হয়, এ ই আই ও ইউ এর মধ্যে হয়, তাহলে তার সাথে ইএস যুক্ত হবে। আর যদি কনসোনেন্ট হয় তাহলে তার সাথে শুধু এস যুক্ত হবে। বোঝা গেল? আচ্ছা, আশা করি ক্লিয়ার। তো এই ভিডিওটা আমি বারবার উচ্চারণ করে একটু ঘিসিমিসি টাইপের হলেও বোঝানোর চেষ্টা করছি। তারপরে কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এগুলো যখন যাব তখন এত কথা বলবো না। এটাতে যে বেসিকটা দিয়ে দিচ্ছে এটা খুব ভালোভাবে নিয়ে নিতে হবে। এবার আসা যাক। তো এবার যে বিষয়টা বলবো যে কোনো একটা ভাষায় কথা বলতে হলে কী করা লাগে। তো ফার্স্ট আমাদেরকে কী করা লাগবে, কোনো কিছুর বর্ণনা দিতে পারা লাগবে, সেই ভাষাতে প্রশ্ন করতে পারা লাগবে এবং প্রশ্নের উত্তর দিতে পারা লাগবে। এই তিনটা জিনিস করতে পারলে আমরা ইনশাল্লাহ সেই ভাষাটি বলতে পারবো। তো তার জন্য আমরা এতক্ষণ প্রশ্নের উত্তর দিতেও পারবো, আমরা এতক্ষণ যেগুলো শিখলাম সেগুলো দ্বারা আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো, কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি করতে পারবো। তো এবার আসা যাক প্রশ্নবোধক বাক্য, মানে এখন আমরা প্রশ্ন করতে শিখবো। তো প্রশ্ন করতে শিখতে হলে আমাদের জানতে হবে প্রশ্ন কিন্তু আবার আছে দুই প্রকার, একটা হলো ইয়েস নো আর একটা হলো ডাব্লিউএস। ইয়েস নো কোনগুলো? যেই প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র ইয়েস অথবা নো দ্বারা দিতে পারি সেগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আর যেই প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেওয়া হয় না, একটু বর্ণনা দিতে হয়, সেগুলোকে আমরা বলবো ডাব্লিউএস কোশ্চেন। তো কোনগুলো দেখো, তুমি কি চাও, তুমি কি চাও, তুমি কি, আমরা কাউকে যাই বলছি একটা জিনিস দেখেছে, মনে করেন মার্কারটা, আমি একজনকে যাই বলছি মার্কারটা দেওয়ার তার সামনে দিয়ে বলছি তুমি কি চাও, সে বলছে হ্যাঁ, ইয়েস অথবা নো, সে ইয়েস অথবা নো বলবে, অর্থাৎ সে বলবে ইয়েস অথবা নো। তাহলে এটা কি ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। তুমি কি চাও, এই এবার যদি আমরা যাই কাউকে সামনে মার্কার, কারোর সামনে যাই বলি তুমি কি চাও, সে বলবে ইয়েস। এখানে ভালোভাবে বুঝবেন, তুমি কি চাও, তুমি কি চাও, আমরা যদি তুমি কি চাও, সে বলবে ইয়েস অথবা নো, হ্যাঁ অথবা না। এখন যদি তুমি কি চাও তাহলে সে বলবে আমি একটা কলম চাই, আমি একটা মার্কার চাই। এইটার উত্তরে ইয়েস নো দেওয়া যাচ্ছে না, তো সুতরাং এটা ইয়েস নো কোশ্চেন না, এটা হলো ডাব্লিউএস কোশ্চেন। এখানে বলছে তুমি কয়টা বই চাও, সে অথবা সে ইয়েস অথবা নো দ্বারা এটার উত্তর দিতে পারবে না, সে বলবে আমি 10টা বই চাই, 5টা বই চাই, এই ধরনের। তো এটাও ইয়েস নো না, ইয়েস নো কোশ্চেন সহজ বিষয়, আশা করি এইটা তোমরা পারবা, এটা এত হিজিবিজির কিছু নাই। তো এটার মূল বিষয় যেটা সেটা বুঝতে হবে। তো আমরা যে এই টেন্সের ভার্ব শিখেছিলাম, কী শিখেছিলাম আমরা, আমি একটু পৃষ্ঠা নিয়ে আসি তাহলে সুবিধা হবে একটু বুঝাইতে। আর আমার পাশে কিন্তু প্রচুর নয়, আর একটা যে পোকা নাকি আছে যেমন ঘিস 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 শব্দ করছে, আমার বিগিয়ে ধরে যাচ্ছে। তো দেখো আমরা কী শিখেছিলাম, সাহায্যকারী ভার্ব কি ডু আর ডাজ, ডু ডাজ। তো স্ট্রাকচার প্রথমে কি, যখন আমরা প্রশ্ন করব তখন একবারে সম্পূর্ণ বাক্যের প্রথমে শুধু ডু অথবা ডাজ চলে আসবে যদি ইয়েস নো কোশ্চেন হয়। হ্যাঁ, আমি বাক্যটা লিখি তাইলে আরও ভালো ক্লিয়ার বোঝা যাবে। তুমি কয়টা বই চাও, আচ্ছা এইটা আগে করি, তুমি কি পড়ো, সে বলবে হ্যাঁ আমি পড়ি অথবা না, এটা ইয়েস নো কোশ্চেন। তাহলে সে ডু কখন হয়, ডাজ কখন হয়, তো বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে। তাহলে প্রথমে যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারে থাকবে, শুধু প্রথমে আমরা সাহায্যকারী ভার্ব বসাবো, ডিও ইয়েস ডাজ, শি, পরে রিড, আর ই এ ডি রিড। এখানে এস বাই এস যুক্ত হবে না, কারণ ওই এস বাই এস এই ডু এর সাথে চলে এসেছে। ডাজ শি রিড, সে কি পড়ে। এবার সে কি পড়ে যখন এটা ডাব্লিউএস কোশ্চেন করবো আমরা, ওই বিষয় একই থাকবে, সাহায্যকারী ভার্বটা প্রথমে চলে আসবে, আবার তার আগে থাকবে ডাব্লিউএস ওয়ার্ড,
ওকে, প্রথমে WH ওয়ার্ড, তারপর সাবজেক্ট ভার্ব, তারপরে যা ছিল তাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এভাবেই। তুমি কোথায় যাও, এই দুইটা হোমওয়ার্ক, এই দুটো হলো তোমাদের হোমওয়ার্ক। তুমি কয়টা বই চাও, তাহলে এখানে কি কয়টার ইংরেজি হাউ, হাউ মেনি বুকস, হাউ মেনি বুকস, BOOK বুকস, তারপরে হাউ মেনি বুক ডু ইউ ওয়ান্ট। তুমি কোথায় যাও, এটা কি হবে, প্রথমে আসবে কি তুমি কোথায় যাও, এখানে কি প্রথমে WH ওয়ার্ড, WHERE হোয়ার, তারপরে সাবজেক্ট ভার্ব ডু, তুমি কোথায় যাও, ইউ গো, হোয়ার ডু ইউ গো, বোঝা গেল? তো প্রথমে প্রশ্ন করার জন্য প্রথমে যদি WH কোশ্চেন হয় তাহলে WH ওয়ার্ড, তারপরে সাবজেক্ট ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব অবজেক্ট যা আছে সেভাবেই। এইটা সে কোথায় যায়, এটা হলো তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা তোমরা কমেন্টে জানাই দিতে পারো। ওকে, তো গেল এই বিষয়টা শেষ। এবার আমরা যে বলেছিলাম কিছু আইডিয়া, আমাদের কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট শেষ সম্পূর্ণ। তোমরা যারা বুঝতে পেরেছো তাদের জন্য তোর অভিনন্দন, আর যারা এখনও কোনো একটা বিষয়ে কোনো একটা জায়গায় সমস্যা আছে, তোমরা সেই জায়গাটি ভিডিওটি আবার দেখলে আবার এক থেকে দুইবার এর মধ্যেই তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। এর পরবর্তীতে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিও আসবে। তো দেখো আমাদের প্র্যাকটিস কীভাবে করবো আমরা বাসায়, এই আমি যে বিষয়গুলো দিলাম সম্পূর্ণটা তোমরা নোটস করবা তো বলেছি। দেখো একটা ভার্ব বেছে নিবা, যেমন আমি একটা ভার্ব বেছে নিলাম, অসংখ্য ভার্ব আছে, যেমন খেলা, খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, বেড়ানো, ঘুমানো, খেলা, পড়া, সব কিছু ভার্ব, এই ধরনের প্রচুর ভার্ব আছে। যত ভার্ব মুখস্থ করবে তত বেশি সেন্টেন্স বাক্য বলতে পারবা ইংরেজিতে, আর ইংরেজি যত প্র্যাকটিস করবা তত তোমার জ্ঞান বৃদ্ধি হবে এবং তত তুমি বেশি ফ্লুয়েন্টলি বলতে পারবা। তো দেখো যাওয়া ভার্বটিকে আমি সিলেক্ট করলাম প্রথমে, এখন আমি যাওয়া ভার্ব নিয়ে ইংরেজিতে কথা বলবো। এভাবে শুরু করবা, আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, সে যায়, শি গোজ, তারা যায়, দে গো, সে যায়, শি গোজ, কেন হলো জানো, মিলি যায়, মিলি গো, করিম যায়, করিম গোজ, কে যায়, হু গোজ, আমি যাই, আমি কি যাই, ডু আই গো। এই তো আমি একটা জিনিস কিন্তু ভুল বলে পার হয়ে আসছি, তা আমি যা বেঁধে দিতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরে আমি একবার থেমেছি, সেটা কি, মিলি যায়, মিলি জিও ইয়েস। তো তোমরা যারা এই ভুলটা ধরতে পেরেছো তার জন্য তো অভিনন্দন অভিনন্দন অভিনন্দন, আর যারা পারোনি তাদেরকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। কে যাই, হুগোজ, আমি যাই, আমি যাই, আই গো, আমি কি যাই, ডু আই গো, আমি কি যাই, তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো, হোয়ার ডু ইউ গো, মিলি কি মিলি কি করে, হোয়াট ডাজ মিলি ডু। এইভাবে আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাওয়া ভার্ব নিয়ে কথা বললাম, এইভাবে তুমি আরও অনেক অনেক কথা এখন বলতে পারবা ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভিন্ন ভার্ব নিয়ে। তা তোমাদের আমাদের পরিচিত কিছু ভার্ব আমি তোমাদের দেখাই দিই প্র্যাকটিস করার সুবিধার্থে। যেমন ডু মানে করা, আমি এখানে যেভাবে বললাম এইভাবে তুমি আরও বাক্য অ্যাড করে এখন কথা বলতে পারবা, নতুন নতুন বাক্য তৈরি করবা। আর এরপরে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভাই আস্তে আস্তে যে এই উদাহরণগুলো নিয়ে আসার জন্য, নাও আনতে পারি ঠিক নাই, সেটা তোমাদের কমেন্টের পরে আমার সময়ের উপরে নির্ভর করবে। তো যাই হোক, দেখো তোমরা এইভাবেই ডু ভার্ব নিয়ে কথা বলবা, প্লে নিয়ে কথা বলবা, কাম মানে আসা, স্লিপ মানে ঘুমানো, সুইম মানে সাঁতার কাটা, সি মানে দেখা, এই ধরনের আরও ভার্ব আছে যে ভার্বগুলো নিয়ে কথা বলবো। তো কীভাবে বলবা, যেমন আমি এখানে যাওয়া সিলেক্ট করে নিয়ে বলেছিলাম, যদি আমি প্লে করি তাহলে আমি খেলি, আই প্লে, তুমি খেলো, ইউ প্লে, সে খেলে, শি প্লেস, তারা যায়, তারা খেলে, দে প্লে, মিলি খেলে, মিলি প্লেস, করিম খেলে, করিম প্লেস, কে খেলে, হু প্লেস, আমি কি খেলি, ডু আই প্লে, তুমি কি খেলো, হোয়াট ডু ইউ প্লে। এই তো তুমি কি খেলো, এখানে এই কি দ্বারা কিন্তু হোয়াট বুঝাবে, হোয়াট ডু ইউ প্লে। তুমি কোথায় খেলো, হোয়ার ডু ইউ প্লে, মিলি কি খেলে, হোয়াট ডাজ মিলি প্লে। এইভাবে ডু নিয়ে বলবা, প্লে নিয়ে বলবা, কাম নিয়ে বলবা, স্লিপ মানে ঘুমানো, সুইম মানে সাঁতার কাটা, সি মানে দেখা, এইভাবে আরও অনেক যে ভার্ব আছে সেই ভার্বগুলো নিয়ে তোমরা কথা বলবো। তো আজকের ভিডিওটি এত দূর পর্যন্তই, ইনশাল্লাহ আগামীতে কন্টিনিউ করো, একেবারে আমরা A to Z সম্পূর্ণটা জানবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভাইয়া, রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু বোঝালাম সেটুকু বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।